হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বৃষ্টির বইঘর। তো আজকে প্রায় আমি 1 মাস পরে আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আমার এক্সাম চলছিল, তার প্রিপারেশন নিচ্ছিলাম, আর তার সঙ্গে এক্সামের যে ডেটগুলো ছিল তখন তো কোনো ভিডিও বানানো সম্ভব নয়। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, তারপরে কিছু বই পড়েছি। তার ভিতরে ইংলিশও ছিল, কিন্তু আপাতত আমি দুটো বাংলা বই পড়ে শেষ করতে পেরেছি। আর এই দুটো বই খুবই অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের এই ভিডিওতে এই দুটি বই নিয়ে আমি কথা বলবো, আর এক এক করে আমি বই দুটি দেখাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বইগুলো নিয়ে কথা বলার আগে তোমাদের সাথে আরেকটা কথা বলে নিতে চাই, সেটা হলো আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো অনেক কথাও শুনতে পারবে বা কোনো গান শুনতে পারবে। ট্রাই টু ইগনোর, কারণ এটা সবসময় চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। তো আমার কিচ্ছু করার নেই, আমি যদি এটার জন্য ওয়েট করি যে কখন গান বন্ধ হবে বা কখন কথা বন্ধ হবে তখন আমি ভিডিও করব, তাহলে কখনোই ভিডিও করে ওটা হবে না। তো চলো প্রথমে আমি প্রথম বইটা দেখিয়ে নিই, তারপরে দ্বিতীয় বইটা দেখাবো। তো প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো বোধোদয় শঙ্করের লেখা। তো ওনার কিছু বই আমি আগে পড়েছি, যেমন ধরো অচেনা অজানা বিবেকানন্দ, তনয়া, আরও এরকম কিছু বই আছে যেগুলো আমি পড়েছি। ইতিমধ্যে আমার সব কটা নাম মনে পড়ছে না, তো এই বইটা তার মধ্যে একটা। আসলে এই বইটা আমি পারচেস করিনি, আমার এক দাদা কলেজ স্ট্রিটে গেছিলো, তখন এই বইটা পারচেস করেছিল আমার জন্যে। তো এই বইটাতে মোট 109টি পেজ আছে, আর এটা হলো আনন্দ পাবলিশার্স থেকে পাবলিশ করা হয়েছে। আর এটার মুদ্রিত মূল্যটা হলো, এখানে কিছু একটা ছিল কিন্তু সেটাকে একদম পুরো মুছে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে নিজেদের মতন একটা প্রাইস হয়তো বসিয়ে এটাকে সেল করা হয়েছে। তো এই বইটার মূল যে প্রোটাগনিস্ট, তার নাম হলো অনির্বাণ চ্যাটার্জি। তো তিনি তার কাজের সূত্রে বা বলতে পারো রিসার্চ পেপারের সূত্রে তিনি ইউনাইটেড স্টেটসে যান, সেখানে থাকতে শুরু করেন। তো এই বইটা একটু অন্য ধরনের। আমরা মূলত যে বই পড়ে থাকি তার একটা গল্প হয়, এখান থেকে শুরু হচ্ছে, তারপর আরেকটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে। কিছু কিছু মাঝে গিয়ে কিছু প্লট থাকে, টুইস্ট থাকে, অনেক ক্যারেক্টার থাকে, বা অনেক সময় হয়তো খুবই অল্প সংখ্যক ক্যারেক্টার থাকে, তাদের জীবনীটা তুলে ধরা হয়। তো এরকমই, বা পারিবারিক কিছু ঝুট ঝামেলা সেটা তুলে ধরা হয়, সামাজিক কিছু ঝুট ঝামেলা সেটা তুলে ধরা হয়। তো এগুলোই আমরা মূলত বেশিরভাগ বইয়ে দেখতে পাই বা দেখে থাকি। কিন্তু এই বইটা পুরোটাই লেখা হয়েছে অনির্বাণকে ঘিরে। তো অনির্বাণের চরিত্রটার মধ্যে দিয়ে লেখক শঙ্কর আমাদের প্রত্যেকটা মানুষের মনের যে ভাবনা, কোনো ব্যক্তিকে নিয়ে বা কোনো সিচুয়েশনকে নিয়ে যে ভাবনাটা চলে, যেটা আমরা হয়তো ভদ্র সমাজে ব্যক্ত করতে পারি না, আমরা যখনই সেটা ব্যক্ত করি একটু ফিল্টার দিয়ে ব্যক্ত করি, বা সবসময় আমরা সমাজে সবার সামনে একটা মুখোশ পরে চলি। তো সেই মুখোশের আড়ালে কি থাকে, কি ভাবনা থাকে, একটা মানুষ, একটা পুরুষ একটা মহিলাকে দেখলে কি ভাবে, বা সেটা তোমরা বিপরীতেও ধরতে পারো যে একটা মহিলা একটা পুরুষকে দেখলে কি ভাবে। কিন্তু সেইভাবে যে মহিলার দিকটা এই বইটাতে তুলে ধরা হয়নি, মূলত একটা পুরুষের ভাবনাকে এই বইটাতে তুলে ধরা হয়েছে। যদিও এই বইটা পড়ে তোমরা কখনোই এইভাবে জাজ করতে পারবে না যে একটা পুরুষ মানুষ মানেই এইভাবে ভাবে বা এইভাবেই মহিলাদেরকে দেখে। অনেকের মনে এই ভাবনাটা থাকে, আবার অনেকের মনে থাকে না। তো এই বইটা পড়তে গেলে তোমাদেরকে ওপেন মাইন্ডেড হতে হবে একটু। আর প্রথমে এই বইটার যে ব্লার্বটা আছে বা সিনপসিসটা আছে, সেখানেই বলে দেওয়া হয়েছে বইটার কি বিষয়, সেটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই। তো সিনপসিসটা বললে তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে বইটার বিষয়বস্তুটা। এই উপন্যাসটি সম্পর্কে শঙ্কর লিখেছেন, আমার ইদানিংকালের অন্যান্য লেখা থেকে বোধোদয় সম্পূর্ণ ভিন্ন। কেউ কেউ এই লেখা পড়ে বিরক্ত ও ব্যথিত হতে পারেন, জেনেও পিছিয়ে যেতে পারেন, কারণ ব্যক্তি, সমাজ ও সভ্যতার কোনো সমস্যা নজরে পড়লে লেখকের কর্তব্য তা পাঠকের সামনে তুলে ধরা। একালের আজব মানুষদের আঁকতে গিয়ে যদি কোথাও সৌন্দর্য ও সৌজন্যের সীমা অতিক্রম করতে বাধ্য হয়ে থাকি, তার জন্য ক্ষমা চেয়ে রাখছি। এই আদর্শহীন যুগে আমার বহু যন্ত্রণার ফসল বোধোদয় যদি পাঠক পাঠিকাকে চিন্তিত করে তুলতে পারে, তাহলে নিজেকে ধন্য মনে করব।
শুধু কাহিনীর দিক থেকেই নয়, বক্তব্যের দিক থেকেও বোধোদয় শঙ্করের এক বরণীয় সৃষ্টি। এই উপন্যাসের শুরু বিদেশের এক বিমানবন্দরে, সমস্ত ঘটনা ঘটছে ভারতমুখী এক বিমানের অভ্যন্তরে, শেষ দমদম এয়ারপোর্টের রানওয়েতে। শঙ্করের পাঠক জানেন যে এই ধরনের পরিবেশে কি আশ্চর্য, কৌতূহলকর ও জমজমাট কাহিনী উপহার দিতে পারেন কত অজানারের স্রষ্টা। বোধোদয় শঙ্কর এর স্বতন্ত্র স্বাদের শ্রেষ্ঠ উপন্যাস। তো তোমরা শুনে হয়তো বুঝতে পারছো যে এই বইটা একেবারে ভিন্ন ধরনের, আর তার জন্যই আমার এত ভালো লেগেছে। আর সমাজের অনেক সমস্যাকে তুলে ধরেছে, তার জন্যই বইটা একটু বিশেষ জায়গা করে নিয়েছে আমার মনে। তো এইটা আমি পড়েছি, আর আমি সবাইকেই রিকমেন্ড করবো এই বইটা পড়ার জন্য। এই বইটা একবার হলেও ট্রাই করো। ছোট্ট একটা বই, বেশি দিন লাগবে না, একদিনেই শেষ হয়ে যাবে। তোমরা যদি 2 ঘন্টা দাও বইটাতে, তাহলে আমার মনে হয় বইটা তোমাদের তখনই শেষ হয়ে যাবে। তো এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো এটা। তো তোমরা কেউ কেউ হয়তো অলরেডি দেখে থাকবে, আমার কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম যে এটার বুক রিভিউ খুব শিগগিরই আসছে। তো চলো এক মুঠো সাদা করি, লীনা গঙ্গোপাধ্যায় লেখা। আমি লেখিকাকে মানে জানি, কিন্তু জানতাম না যে তিনি বইও লেখেন। তো তিনি যে সিরিয়ালের যে স্ক্রিপ্ট হয়, যে স্টোরিটা হয় সেটা লেখেন, সেটা জানতাম, কিন্তু জানতাম না যে তিনি বইও লেখেন। তো এই বইটা পড়ার পিছনে আমার ছোট্ট একটা স্টোরি আছে। যে এই বইটা আমার এক দাদা, মানে যে দাদার কথা আমি বললাম, তো যে এই বইটা এনে দিয়েছিল কলেজ স্ট্রিট থেকে, তো সেই আমাকে বলে যে সে কোনো একটা, যতদূর আমার মনে পড়ছে, গতবারের কোনো একটা পূজা বার্ষিকীতে এই গল্পটা বেরিয়েছিল, তো সেটা পড়েছিল। তো পড়ার পরে দাদাই এই বইটা আমাকে গিফট করেছে। তো আর বলেছিল এই বইটা পড়ে দেখিস, তোর মনে অনেক দিন ধরেই গল্পটা থেকে যাবে। তো আমার গল্পটা পড়ে সত্যি খুব ভালো লেগেছে। আমি বলবো না যে এটা একেবারে একটা প্রেমের উপন্যাস, আবার এটাও বলবো না যে এটা প্রেমের উপন্যাস নয়, কিন্তু আমরা যে প্রেমের উপন্যাসের যে ধারাটা দেখে থাকি, যে বিষয়টা দেখে থাকি প্রত্যেকটা বইতে, সেটার থেকে একটু আলাদা। তো তার জন্যই ভালো লেগেছে। যে কোনো বিষয়ই যদি একটু অন্য ধরনের হয়, ধরো একই রকম কিছু পড়ছি বা যাই হোক, তখন যদি এমন কিছু পাই যেটা একটু অন্য ধরনের, তো সেটা বেশি ভালো লাগে। তো আর এই বইটার যে প্লটটা, মানে যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে এই বইটাতে, সেটা হলো তোমরা যখন পড়ছো বা পড়বে, তখন না বুঝতে পারবে না যে পরবর্তীতে কি হতে চলেছে। যেটা আমাদের সঙ্গে বেশিরভাগ সময়ই হয়, যে কোনো বই পড়ছি আমরা গেস করতে পারি যাচ্ছে এটা হতে চলেছে, তো তারপরে গিয়ে কিছুটা পড়ে দেখি হ্যাঁ সেটাই হয়েছে। কিন্তু এই বইটার ক্ষেত্রে আমি এমনকি কিছু গেস করতেও পারছিলাম না, বা এরকম হচ্ছিল না যে গেস করে দেখছি যে সেটা মিলে যাচ্ছে শেষে গিয়ে। তো তার জন্য এই বইটা আমার খুব খুব ভালো লেগেছে। তো এই বইটার যে স্টোরিটা, সেটা মূলত যে মুখ্য চরিত্র সে হলো কাজল লতা। আর এই যে কাজল লতা, এত সুন্দর নামটা, এটা কিন্তু কাজল লতার জ্যাঠামশাই রেখেছিলেন। তো কাজল লতার অনেক ভাই বোন আছে, তার একটি বোনও আছে, আর সে সব থেকে বড়। তো কাজললতার বাড়িতে পেট্রিয়ার্কি যে ব্যাপারটা, সেটা কাজললতাদের বাড়িতে সে ছোট থেকেই দেখে আসছে। আর যেটা চালিত হয় পুরুষদের থেকে বেশি বাড়ির মহিলাদের দ্বারাই, যেমন তার মা, জেঠিমা, পিসিমা, তো তাদের দ্বারাই এই পেট্রিয়ার্কির বিষয়টা চলে আসছে। আর কাজললতা দেখে আসছে ছোট থেকে তার বাড়িতে তার যে ভাই বা দাদারা, তাদের যে ট্রিটমেন্টটা সেটা একটু অন্য ধরনের, কিন্তু তার ট্রিটমেন্টটা বাড়িতে অন্য ধরনের। কিন্তু যখন তার বোন, ছোট বোন পাতা, যখন সে জন্মায়, তো তারপরে সেটা একটু চেঞ্জ হয়। কারণ ছোট বোন ছোট থেকেই খুবই জেদি আর একটু আত্মকেন্দ্রিক। তো প্রত্যেক বছর কাজললতাদের বাড়িতে তার যে দাদা বা ভাইদের, তাদের জন্মদিন পালন করা হতো, কিন্তু তার জন্মদিন কখনো পালন করা হতো না। কিন্তু যখন তার ছোট বোন একটু বুঝতে শিখলো, তো তারপরের থেকেই তার জন্মদিন পালন করা হয়, কারণ ছোট বোনের বায়না, কিন্তু কখনোই তার জন্মদিন পালন করা হয় না। তো তার বাড়িতে সবাই তাকে একরকম চোখে, তাচ্ছিল্যের চোখে দেখতো। সে একটু শ্যামবর্ণ বলে, বা তার সে তেমন কোনো গুণ ছিল না বলে, যেটা সে মনে করে। কিন্তু গল্পটা পড়ার পরে, তার চরিত্রটা পড়ার পরে আমার এমন কিছুই মনে হয়নি যে কাজললতার কোনো গুণই নেই। আর তার জ্যাঠামশাই আর তার ছোট কাকিমা তাকে খুব ভালোবাসতো। জ্যাঠামশাইয়ের চোখের মণি ছিল কাজললতা, আর তার জ্যাঠামশাই তাকে এই নামটা দেয়। তো তারপরে কাজললতা যখন একটু বড় হলো, তখন তার
পাড়ারই এক ছেলের সঙ্গে, যাকে সে বিলুদা বলে ডাকতো, তো তার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে যায়। আর তারপরে তোমরা কিন্তু এটাকে আবার সেই বাবাইদা টাইপের ভেবো না এই সম্পর্কটা, বা সেই বিলুদাকে বাবাইদা হিসেবে দেখো না, কারণ এই চরিত্রটা মানে এই বিলুদার চরিত্রটা একদমই আলাদা এই গল্পে। তো পড়ার পরে তোমাদের রীতিমতো রাগ হবে তার ওপরে। একটা সময় পরে গিয়ে কাজললতার আর ওই বিলুদার সম্পর্কের বিষয়টা তার ছোট বোন জানতে পারে। আর কিভাবে জানতে পারে সেটা আমি উন্মোচন করলাম না এখানে, কারণ তাহলে প্লটের যে টুইস্টগুলো সেগুলো বলে দেওয়া হবে, তো তোমরা সেটা পড়ো আর জেনো। তো সেটা জানার পরে সেটা তার বাড়িতে ছড়িয়ে পড়ে, মা কাকিমা সবাই জেনে যায়, আর তারপরে তাকে তো আরো কোণঠাসা করে দেওয়া হয়। তো এরপরে কাজললতা ভাবতে থাকে যে যেহেতু তার বাড়ির সবাই জেনে গেছে আর বিলুদা এটাও জেনে গেছে যে তার বোন জানতে পেরেছে তাদের সম্পর্কের ব্যাপারটা, তো তার মানে বিলুদা তার বাড়ির লোককে নিয়ে তাদের বাড়িতে তার সঙ্গে বিয়ের পাকা কথা বলতে আসবে। তো এটা নিয়েই কাজললতা ভাবতে থাকে, সে ভিতরে ভিতরে খুব খুশি থাকে এই বিষয়টা নিয়ে, যে সে বিলুদার সঙ্গে সংসার পাতবে, তাদেরও একটা ছোট্ট সংসার হবে যেখানে তারই আধিপত্য থাকবে। তো কাজললতার মনের যে ভাবনা সেটাই হয়। কয়েকদিন পরে বিলুদা তার পরিবারকে নিয়ে কাজললতাদের বাড়িতে আসে বিয়ের কথা বলতে, কিন্তু এরপরেই গল্পে একটা টুইস্ট নেয়। সেটা আমি বলবো না, আমি কেন বলবো সেটা তোমাদেরকে পরে জানতে হবে। আর সেই টুইস্টটাই গল্পটাকে একটা অন্য দিকে টার্ন দেয়। আর একটা ক্যারেক্টার আছে যেটা হলো আনন্দ, যে খুবই দায়িত্বশীল, শান্ত, আর খুবই একটা কারেজিয়াস ক্যারেক্টার। এখানে আনন্দর সঙ্গে কাজললতা, বিলুদা, পাতা এরা সবাই কেমন ভাবে জড়িত সেটা তোমাদেরকে গল্পটা পড়ে জানতে হবে। এই গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে। আসলে এই বইটা পড়ার পরে আমার মাথায় একটা লাইন আসে বা একটা থট আসে, যেটা আমি আমার একটা ছোট্ট ডায়েরিতে লিখে রেখেছিলাম, আর সেটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাবো। আসলে আমি লেখায় না খুবই পারদর্শী নই, তো একটু হয়তো ভুল ত্রুটি হতে পারে, মার্জনা করে দিও। তো আমি সেটা একটু পড়ে শোনাই। তো এটাই সেই লেখাটা যেটা আমি লিখেছিলাম, তো আমি একটু পড়ে শোনাই। আমরা যখন ঠেক খেতে খেতে জীবনের সকল অনিশ্চয়তা পার করে এক প্রান্তে এসে দাঁড়াই, তখন আবহমান যে কোনো গাছের গুড়িকে জড়িয়ে ধরে আর মনে করি এটাই আমার নিরাপদ বাসস্থান। তখন সেটাকে মূল্যবান করে তোলার জন্য অতীতের ছিঁড়ে যাওয়া সুতোগুলি জুড়তে থাকি। কিন্তু জীবনের গল্পগুলো যদি অন্য রকম হতো, তখন হয়তো আমরা অন্য কোথাও বা অন্য কারোর সঙ্গে, তখন আর ওই অতীতের ছিঁড়ে যাওয়া সুতো জোড়ার প্রয়োজন বোধ করতাম না। তো এটা একান্তই আমার ধারণা বইটা পড়ার পরে। তো আমি এটা বলছি না যে এটাই হয়তো বইটার লেখিকা তুলে ধরতে চেয়েছেন বা কিছু। আসলে বইটা পড়ার পরে আমার মাথায় এই থটটা আসলো, তো তার জন্য লিখে রেখেছিলাম। হয়তো পরবর্তীতে এটা হয়তো পাল্টাতে পারে বা একই থাকতে পারে। গল্পটাতে প্রচুর টুইস্ট আছে, তো আমি যতদূর বলেছি অত দূর পর্যন্তই বলা যেতে পারে মানে গল্পটার বিষয়ে। এরপরে বলতে গেলে যে টুইস্টগুলো সেগুলো বলে দেওয়া হবে, আর আমি চাই না তোমাদের স্পয়লার দিতে। তো কাজললতা ক্যারেক্টারটা পড়ে আমার আরেকটা বিষয় নিয়ে আমি ভাবছিলাম, সেটা হলো প্রত্যেকটা মেয়েরই আর্নিং বা টাকা উপার্জন করার একটা দক্ষতা থাকা উচিত, সেটা আমার মনে হয়। আর একটা জিনিস আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি, সেটা হলো প্রত্যেকটা মানুষের বা ব্যক্তির নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, যেটা খুবই জরুরি। না হলে আশেপাশের মানুষ তোমাকে খেলনা হিসেবে ট্রিট করবে। তো এই এক মুঠো সাদা কড়ির সঙ্গে কাজললতার পুরো জীবনটাই জড়িত আছে। তো এর যে সিনপসিসটা সেটা একটু পড়ে শোনাই। বহু দূরের এক শৈশবে কোনো কিশোরী তার বাড়ির চিলেকোঠায় সযত্নে রেখেছিল এক মুঠো কড়ি। এক অজানা অচেনা কিশোর নদীর তীরে তাকে রাখতে দিয়েছিল সাদা জুঁই ফুলের মতো সেই কড়ি। জীবন গড়িয়েছে নিজের নিয়মে এক জমজমাট যৌথ পরিবারের বড় হয়ে ওঠা কিশোরী আজ তরুণী। বিশাল বাড়িতে আবিষ্কার করেছে তার চারপাশের আকাশে যত একাকিত্বের মেঘ, বিষণ্ণতার বৃষ্টি। এই সময়ে জীবন তাকে দেখা করিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া কিশোরের সঙ্গে। মেয়েটির মনোজগৎ খুলে যায় সঙ্গে সঙ্গে।
বহুদিন পর চিলেকোঠায় গিয়ে আবিষ্কার করে তার শৈশবের খেলার জিনিস, পড়ার বইপত্র, হারিয়ে যাওয়া বাবা মার নানান স্মৃতি। এসব দেখতে দেখতে আবিষ্কার করে সেই জুঁই ফুলের মতো সাদা কড়িগুলো। ধুলো জমেছে সেখানে, অথচ সেই কড়িগুলো সামান্য জল দিয়ে ধুলেই একেবারে কৈশোরের মতো হয়ে দাঁড়ায়, আবার রোদের মতো ঝকঝকে, নদীর মতো মসৃণ, ফিরিয়ে দিতে পারে অমলিন শৈশব। আর একটা যে বিষয় যেটা আমি একদমই ভুলে গেছি, জানি এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এটা বলতেই হতো, সেটা হলো এই বইটাতে আমি অজস্র স্পেলিং মিস্টেক পেয়েছি, আর এমন এমন ওয়ার্ড যেগুলো হয়তো সেপারেট হওয়ার কথা, মানে সেপারেট ভাবে থাকার কথা, সেটা একসাথে রয়েছে। আর এটা দেশ থেকে তো এক্সপেক্ট করা যায়ই না, কিন্তু সেটা হয়েছে। তো তার জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড পাবলিশার্সকে নিয়ে, গল্পটাকে নিয়ে একদমই নয়, গল্পটা খুবই ভালো। তো আজকে আমি এই দুটি বই রিভিউ করলাম। তো তোমরা জানিও তোমাদের কোন বইটা পড়ার জন্য কৌতূহল বেশি, আর তোমরা যদি ইতিমধ্যে এর মধ্যে এই দুটি বইয়ের মধ্যে কোনো বই পড়ে থাকো তাহলে সেটাও শেয়ার করো। আর আমি যদি অজ্ঞানত অবস্থায় কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে সেটাও জানিও। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।